পল্লব সরকার, আপনার কি সমস্যা ছিল? হ্যাঁ, সেটা কি সমস্যা গুগল ট্যাগ ম্যানেজার বলেন দেখি। টেলিগ্রামের দরকার, আমরা এই গুগল অ্যাডসের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দিয়েছেন না, সেটা আমরা একটু যাই। গুগল ট্যাগ ম্যানেজারটা আমার অ্যাক্সেস আমার কাছে আসছে, আপনি কি সেটা বোঝেননি? আপনাকে পেন্ডিং দেখায়নি ইনভাইটেশনটা? হ্যাঁ, তাহলে তো আমার কাছে আসছে। তো এইটা নিয়ে তো মাথা ঘামার দরকার নেই যে ভাই রিসিভ করেন, পেন্ডিং দেখাচ্ছে, রিসিভ করেন। আমি ওখানে রিসিভ করি কী করে? ক্লাসের সময় রিসিভ করি, ক্লাসের সময় রিসিভটা আপনাকে দেখাবো। বিষয়টা তো আমি এভাবে চিন্তা করছি। এটাই তো নাকি আপনার? এটাই তো আপনার নাকি? আচ্ছা, এখন আপনার কি সমস্যা হচ্ছিল এখানে? গেলাম কি আপনার এখানে কি সমস্যা হচ্ছে? ওই দুইটা আমার থাকে না, ওই যে সাবমিট আর এই যে ফ্রি ভিউ, যে ওই দুইটা থাকে না। আপনার কম্পিউটারে দেখা যায় না? দুইটা দেখা যায় না। প্রিভিউ সাবমিট বাটন দুটো দেখা যায় না? আচ্ছা, আপনার আপনার কম্পিউটারের বা ল্যাপটপের আপনার মনিটর ইঞ্চি কত? ছোট করতে কিন্তু তারপর দেখা যাচ্ছে না ভাই, অনেক চেষ্টা করছি। তাহলে আমার এখানে কেন দেখা যায়? তারপরে ভাই বিটিয়া গেছে না, আপনি যে পিক দিলাম ইয়ে করতে ডিলিট করে আপনি নতুন সেটআপ দেবো, যে গুগল অ্যাডসেন্স আমার হচ্ছে না, এগুলো ডিলিট হচ্ছে না? এখানে কি দেখা যাচ্ছে, আমার ওখানে দেখা যাচ্ছে না। এটা আপনার সমস্যা, এটা কম্পিউটারের সমস্যা না, ল্যাপটপের সমস্যা না, আমার যেটা মনে হয় এটা আপনার সমস্যা। আপনি ঠিক বুঝতেছেন না যে কী হয়েছে এখানে। এই প্রিভিউ সাবমিট থাকবে না, এটা তো হতেই পারে না। না থাকার কি, এটা তো না থাকা তো এখানে কোনো কিছুই নেই, এটা তো থাকারই কথা। আচ্ছা যাক, আপনি স্ক্রিনশট দিয়েছেন তাই না? দেখি একটু স্ক্রিনশট কোথায় দিয়েছেন? 17 ব্যাচে দিয়েছেন তাই না? এইটাতে এই যে প্রিভিউ সাবমিট আছে ভাই। আচ্ছা, এইটা আপনার ট্যাগের সময় কি থাকে প্রিভিউ? সেটা তো ওভারভিউ বাটনে ক্লিক করলে আপনি প্রিভিউ আর সাবমিট পাবেন। আবার কথা বলেন, আপনার কথা হচ্ছেন না। ট্যাগ সেকশনে আপনি সাবমিট প্রিভিউ পাবেন কই ভাই? আপনি পাবেন প্রিভিউ, এই প্রিভিউ অপশনে যখন আপনি থাকবেন তখনই আপনার সাবমিট প্রিভিউ চলে আসবে। দেখেন তো ঘটনা। এই বিষয়টায় আপনি একটু ঘাটাঘাটি, মুশকিল ঘটনা। আচ্ছা, আর কি সমস্যা বলছিলেন আপনি? আরেকটা কি বললেন? সাবমিট প্রিভিউ, আরেকটা কি বললেন? এই যে আমার এখানে এই দুটো থাকে, এই দুটা ডিলিট করা যায় না? না না, হবে 100% দিয়ে ডিলেট, তাই না? যে ডিলেট, এটা তো আমি আপনার এখান থেকেই করতেছি। ডিলেট দিয়ে দিলাম কিন্তু, ডিলেট ভাই দিয়ে দিছি। আচ্ছা, এখন ঘটনা হলো, চলেন আমরা আমাদের যেখানে আমাদের কোর্স, আমাদের এসইও পার্ট শুরু হবে সেখানে আমরা চলে যাই। তার মানে আপনারা ইয়ার বিষয়টা তো দেখছিলেন নাকি? গুগল অ্যাডসের বিষয়টা দেখছিলেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাচ্ছি, কি দেখবো সেটা তো যাচ্ছি, চাইতে দেন। কি এসিও দেখবো সেটা তো অবশ্যই বলবো। এসিওর ফাইলটা তো এখানে নেই। আমরা আজকে দেখব ওয়েবসাইট এসিও, ঠিক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, আমরা আজকে দেখবো ওয়েবসাইট এসিও, যেটা আমরা কি গুগলে। আচ্ছা, আমাদের আজকের পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় এসইও বলি। এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কি সেটা নিয়ে একটু কথা বলি। আমরা ওভারঅল আজকে কথা বলতেছি, যেমন ধরেন ওয়েব হোস্টিং এই কিওয়ার্ড লিখে
বা ওয়েব হোস্টিং শব্দ দুটো লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা এখানে নেমসিপের ওয়েবসাইটে পাচ্ছি না, পাচ্ছি তো নাকি? নিচের দিকে হোস্টিঙ্গার, নেমসিপ, তারপর নিচের দিকে আরও আছে গোড্যাডি, ওয়েব হোস্ট বিডি। এই যে ওয়েবসাইটগুলো যে গুগলের ফার্স্ট পেজে এই কিওয়ার্ড দ্বারা আসছে মূলত এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটগুলোকে এসইও করার ফলে আসছে, এসইও করার ফলে, কমপ্লিট এসইও করার ফলেই এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটগুলোকে এসইও করার ফলে গুগল এই ওয়েবসাইটগুলো গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসছে। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের আজকে থেকে এই বিষয় নিয়েই কথাবার্তা বা এই বিষয়টাই আমরা শিখব। আচ্ছা, তো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। আমরা সেই সফটওয়্যার সিস্টেমে যা অনুসন্ধান করি সেই সকল ওয়েব পেজগুলোকেই আমরা খুঁজে পাই। তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এরকম পপুলার সার্চ ইঞ্জিন আরও আছে, বাইদু, ইয়াহু, ask.com, ঠিক আছে, ডাকডাকগো, এর বেশ কয়েকটা সার্চ ইঞ্জিন আছে। তার মধ্যে মোস্ট অফ দ্য পপুলার হচ্ছে গুগল। মানে যত সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে ইউজফুল 80% হচ্ছে গুগল, বাকি 20% হচ্ছে আদার সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন তাহলে কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। আমরা যা অনুসন্ধান করি সেই সকল ওয়েব পেজগুলোকেই খুঁজে পাই। যেমন আমি এখানে ওয়েব হোস্টিং অনুসন্ধান করতে যাচ্ছি, মানে ওয়েব হোস্টিং আমি কিনবো, আমি এটা অনুসন্ধান করতেছি না, হয় কিনবো নাহলে জানবো, তো এই তো। আচ্ছা, তো এটা আমরা অনুসন্ধান এখানে করতেছি, এখানে ওয়েব হোস্টিং ব্যতীত কোনো কিছু আসছে? সব কিছু ওয়েব হোস্টিংয়ের মধ্যেই চলে আসছে। তো এই যে বিষয়, সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম, আমরা যা অনুসন্ধান করি সেই সকল ওয়েব পেজগুলোকেই খুঁজে পাই। এই নেমসিপ একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট, হোস্টিংয়ের একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট, নেমসিপ এটাও সেম বিষয়। তাহলে ওয়েব হোস্টিং ব্যতীত আদার্স অন্য কোনো কিছু কিন্তু আসে নাই, সবগুলো ওয়েব হোস্টিং বিষয়বস্তুই চলে আসছে। আচ্ছা, তো তারপরে বিষয়টা হচ্ছে হাউ মাচ পপুলার সার্চ ইঞ্জিন। পপুলার সার্চ ইঞ্জিন একাধিক আছে, তার মধ্যে গুগল নাম্বার 1, তারপরে বাইদু, তারপরে ইয়াহু, তারপর ask.com, তারপর হচ্ছে ডাকডাকগো। আপনি যদি একটু গুগলে সার্চ করেন যে টপ 10 সার্চ ইঞ্জিন, টপ 10 সার্চ। ইউটিউব কি? ইউটিউবও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, সেখানে সার্চ করলে আমরা পাই না, সেটাও সার্চ ইঞ্জিন। এই যে টপ 10 সার্চ ইঞ্জিন কী কী আছে? ডাকডাকগো, ইয়ান্ডেক্স, কি ইকুশিয়া, বাইদু, ইয়াহু, অল, বিং, গুগল, ask.com, এগুলো হচ্ছে কি টপ 10। নিচের দিকে ক্লিক মারলে আবার নেভার, ইউটিউবে, যেখানে ইউটিউবে চলে আসছে, অ্যামাজন চলে আসছে, অ্যামাজনেও সার্চ ইঞ্জিন, সিসি সার্চ, গুগল স্কলার সার্চ। এই যে, তো এগুলো যে সার্চ ইঞ্জিন, এগুলো কি আমরা কখনো ইউজ করছি? এই যে যেগুলো আসতেছে ইয়ান্ডেক্স, ask.com, ডাকডাকগো, এগুলো আমরা কখনো ইউজ করছি? গুগল ছাড়া ইউজ করছি? করি নাই কিন্তু। তো গুগলটাই হচ্ছে টপ পজিশনে আছে, বলা যায় যে 80% মার্কেট শেয়ার দখল করে আছে গুগল, বাকি সার্চ ইঞ্জিনগুলো বাকি 20% দখল করে আছে। আচ্ছা, এখন সেই সার্চ ইঞ্জিন নিয়ে মূলত আমাদের কথাবার্তা হচ্ছে। তারপর হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন? আমরা জানলাম যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম, আমরা সেই সফটওয়্যার সিস্টেমে যা অনুসন্ধান করি সেই সকল ওয়েব পেজগুলোকে খুঁজে পাই। আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তাহলে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো গুগলের নিয়ম নীতি অনুসরণ করে একটা ওয়েব পেজকে বা একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমরা ধরেন যে নেমসিপ, আমরা একটা ওয়েবসাইটে চলে গেলাম। আপনাদের কারো তো ওয়েবসাইট আছে কি? আপনাদের ওয়েবসাইট নেই? আচ্ছা, আমি ধরেন নেমসিপ ওয়েবসাইটে আসলাম। এই নেমসিপ ওয়েবসাইট কি গুগলের ফার্স্ট পেজ ছিল না? ছিল। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো যে গুগলের নিয়ম নীতি, গুগল সার্চ ইঞ্জিন, মানে গুগল তো একটা সার্চ ইঞ্জিন, তাহলে গুগলে আপনি যদি র্যাঙ্ক করতে চান বা সার্চ ইঞ্জিন যদি আপনি র্যাঙ্ক করতে চান, তাহলে গুগলের নিয়ম নীতি আছে না, রুলস আছে না, যে কী করলে আসবে? অবশ্যই রুলস আছে। তো গুগলের নিয়ম নীতি অনুসরণ করে একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েব পেজকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার যে প্রক্রিয়াটা আছে, সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে বিষয়টা হলো যে এই যে নেমসিপ ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে গুগল যে বিষয়বস্তুগুলো বলছে যে র্যাঙ্কিংয়ের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করব এই ওয়েবসাইটে। তো
তো এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করলাম এটাই আমরা করলাম অপটিমাইজেশন। এই অপটিমাইজেশনটা কার জন্য করলাম? সার্চ ইঞ্জিনের জন্য করলাম। তো এটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ ভাষায় হলো গুগলের নিয়ম নীতি অনুসরণ করে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হাউ মাচ টাইপস অফ এসইও? এসইও কত প্রকার? হাউ মাচ টাইপ অফ এসইও কেউ জানেন? জানেন না? একটা হলো জেনারেল এসইও আর একটা হচ্ছে লোকাল এসইও। এসইও দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল এসইও আর একটা হচ্ছে লোকাল এসইও। নিচের দিকে আছে হোয়াট ইজ জেনারেল এসইও। জেনারেল এসইওটা কি? জেনারেল এসইও হলো যে কোনো টার্গেটেড এরিয়া বা কোনো টার্গেটেড কান্ট্রিকে কোনো টার্গেটেড এরিয়া বা কোনো টার্গেটেড কান্ট্রিকে কেন্দ্র ব্যতীত একটা ওয়েবসাইটকে যে র্যাঙ্কিংয়ে যে প্রক্রিয়াটা সেটাই হলো জেনারেল এসইও। বিষয়টা হলো যেমন ধরেন এই যে নেমশিপ, এই নেমশিপ সারা বিশ্বে এর কোনো টার্গেটেড কান্ট্রি আছে যে শুধু বাংলাদেশে সে সার্ভিস দেয়, ঢাকাতে সার্ভিস দেয়, এরকম তার কোনো কান্ট্রি নেই, কিন্তু সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। তাহলে এই ধরনের বিজনেস ওয়েবসাইটগুলোকেই বা এই ওয়েবসাইটগুলোকে যে এসইওটা করা হয়েছে সেটাই হলো জেনারেল এসইও। কারণ এখানে আমরা জেনারেল এসইওর আরও যে পার্থক্যটা হলো কিওয়ার্ডের মধ্যে কোনো টার্গেটেড কোনো কান্ট্রি কোনো এরিয়া নিয়ে আমরা সার্চ করি না করে যে ওয়েবসাইটগুলো দেখতে পাই সেটাই হলো জেনারেল এসইও। তাহলে আমরা আরেকভাবে বলতে পারি জেনারেল এসইও হলো যে টার্গেটেড এরিয়া বা একটা টার্গেটেড এরিয়া বা একটা টার্গেটেড কান্ট্রিকে কেন্দ্র ব্যতীত আমরা যে ওয়েবসাইটটাকে যে এসইও করে যে প্রক্রিয়াটা সেটা হলো জেনারেল এসইও। আমরা সেগুলো দেখব। লোকাল এসইও হলো একটা এরিয়াকে কেন্দ্র করে যে এসইওটা আমরা করবো ওয়েবসাইটে সেটাই হলো লোকাল এসইও। তাহলে লোকাল এসইও হচ্ছে একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে একটা এরিয়া বা একটা টার্গেটেড কান্ট্রিকে কেন্দ্র করে আমরা এসইওটা করি, সেটাই হচ্ছে লোকাল এসইও। জেনারেল এসইও আর জেনারেল এসইও হলো কোনো এরিয়া বা কোনো কান্ট্রিকে কেন্দ্র করে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে, সেটাই হলো জেনারেল এসইও। আচ্ছা, টাইপস অফ হোয়াইট হ্যাট এসইও টেকনিক। হোয়াইট হ্যাট ওয়েবসাইট এসইও, টাইপস অফ হোয়াইট হ্যাট ওয়েবসাইট এসইও টেকনিক। ওয়েবসাইট এসইও টেকনিক আবার দুই প্রকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট। ব্ল্যাক হ্যাট হচ্ছে যে গুগলের নিয়ম নীতি না মেনে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, মানে অবৈধ পন্থায় আর কি। আর এই অবৈধ পন্থায় যদি আপনি একটা একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে যান আর গুগল যদি সেটা বুঝতে পারে তাহলে ওই ওয়েবসাইটটাকে প্লান্টি দেয়। আর যদি একটা ওয়েবসাইট প্লান্টিতে পড়ে যায় তাহলে 5-10 বছরে ওয়েবসাইটে গুগলের খুঁজে পাওয়া যায় না। তাহলে ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগলের নিয়ম নীতি না মেনে যে এসইওটা আমরা করে থাকবো সেটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে কি? হোয়াইট হ্যাট এসইও হলো গুগলের নিয়ম নীতি অনুসরণ করে আমরা একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে যে নিয়ে আসবো সেই প্রক্রিয়াটাই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। মানে গুগল যেটা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করে একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো, সেটাই হলো হোয়াইট হ্যাট এসইও। আমরা সকল কথাবার্তাই বলবো এই হোয়াইট হ্যাট এসইও দিয়ে, আমরা কোনো ব্ল্যাক হ্যাট নিয়ে কোনো কথাবার্তা বলবো না। তারপরে বিষয়টা হচ্ছে টাইপস অফ হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও আবার 3 প্রকার, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং হচ্ছে অফ পেজ এসইও বা যেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। হোয়াইট হ্যাট এসইও 3 প্রকার, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও আর হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও কী জিনিস? অন পেজ এসইও হলো একটা ওয়েবসাইটের ভিতরে যা কিছু হবে সেটাই হলো অন পেজ এসইওর মধ্যে পড়বে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে ওয়েব হোস্টিং কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাইছে, তাই না? তো এই কিওয়ার্ডটা দিয়ে যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইলো, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে অবশ্যই তো কিছু না কিছু করা হয়েছে। তো এই ওয়েবসাইটের ভিতরে যা কিছু করব বা এই ওয়েবসাইটের মধ্যে যা কিছু হবে সেটাই হলো অন পেজ এসইওর মধ্যে পড়বে। টেকনিক্যাল এসইও হলো যে আপনি ওয়েবসাইটের মধ্যে যা কিছু করার শেষে এই ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে গুগলের সাথে ওয়েবসাইটে লিঙ্কিং করে দিতে হবে না, নাহলে তো গুগল চিনবে না। তো এই যে গুগলের সাথে যে লিঙ্কিং করা যে প্রক্রিয়াটা সেটাই হলো টেকনিক্যাল এসইও, আমরা সেটাও দেখব। অফ পেজ এসইও কী জিনিস? অফ পেজ এসইও হলো এই ওয়েবসাইটের বাহিরে আমরা যা কিছু করব সবই অফ পেজ এসইও। বলতে এই ওয়েবসাইটের জন্য মার্কেটিং করতে হবে, বেশি মার্কেটিং করতে হবে, বেশি এই ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করতে হবে, বলতে মার্কেটিং করতে হবে। তো এইটাকে বলা হয় অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক, মানে লিঙ্ক করতে হবে আর কি, ব্যাকলিঙ্ক। আচ্ছা, তাহলে এই বিষয়বস্তুগুলো আমরা একটু জানলাম নাকি? মোটামুটি একটু জানলাম নাকি? এখন আসেন গুগলের ফার্স্ট পেজের আমরা একটু পরিচিত হয়ে আসি। যেহেতু আমরা এসইও
ওয়েবসাইটে যে শিখতেছি, ওয়েবসাইটে এসে কোথায় দেখা যাবে? গুগলে দেখা যাবে। তাহলে গুগলে যদি দেখা যায়, তাহলে গুগলের ফার্স্ট পেজের বিষয়বস্তুগুলো কীভাবে গুগল বলে বা কিভাবে আমরা জানবো এই বিষয়গুলো কী, সেটা একটু কথা বলি। একটা কিওয়ার্ড লিখে আমরা এখানে সার্চ দিলাম, এটা একটা কিওয়ার্ড। বেস্ট, পেস্ট কন্ট্রোল দুটো হচ্ছে আলাদা আলাদা শব্দ, এগুলো তিনটায় মিলিয়ে একটা কিওয়ার্ডে পরিণত হয়ে গেল। একটা কিওয়ার্ড, একটা শব্দ তখনই কিওয়ার্ডে পরিণত হয় যখন তার একটা মান্থলি সার্চ ভলিউম থাকে, মানে ওই কথাগুলো লিখে মানুষ গুগলে বেশি বেশি করে সার্চ করে, যার কারণে ওগুলোকে কিওয়ার্ড বলা হয়। তাহলে এটার মান্থলি সার্চ ভলিউম কত এই কিওয়ার্ডের, সেটা কিন্তু চাইলে আমরা জানতে পারি আমরা একটা প্লাগইনের মাধ্যমে, এক্সটেনশনের মাধ্যমে। সেটার নাম হলো উবার সাজেস্ট। এই উবার সাজেস্ট এক্সটেনশন দ্বারা আমরা জানতে পারবো যে এই কিওয়ার্ড দিয়ে কতজন মানুষ সার্চ করে বাংলাদেশে। কত ভাই? মাত্র 20। এটাকে আমরা যদি একটু কেটে দিই, পেস্ট কন্ট্রোল দিয়ে রেখে দিই, বাড়বে। এখন দেখেন কত, 2900 হয়ে গেছে। তাহলে এটা একটা কিওয়ার্ড, এটা একটা মান্থলি সার্চ ভ্যালিউম আছে, যার কারণে এটাকে কিওয়ার্ড বলে। আমরা এটাকে বন্ধ করে দিই, কারণ নাহলে একটু ডিস্টার্ব করে মাঝে মাঝে। এখন আমরা ধরেন যে পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা দিয়ে সার্চ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা কিওয়ার্ড, এর নিচে রেজাল্টগুলো আসছে। এখন একটা গুগলের ফ্রন্ট সাইট বা গুগলের হোম পেজে বা ফার্স্ট পেজে মানে কতগুলো ওয়েবসাইট দেখায়? 10টা দেখায়, তাই না? 10টা। আচ্ছা, যখন আমি পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা লিখে সার্চ দিলাম, তখন দেখেন রেজাল্টটা আসছে একমতো। আবার আমি যদি ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং কিওয়ার্ড কি লোকাল এসইও না জেনারেল এসইওর মধ্যে পড়ে? জেনারেল এসইওর মধ্যে পড়ে। এখানে তো কোনো টার্গেটেড কান্ট্রি বা এরিয়াকে টার্গেট করি নাই। যখন ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, তখন দেখেন চিত্রটা আলাদা না? মানে ফার্স্ট পেজের ভিউটা আলাদা হয়েছে না? রেজাল্ট আলাদা আসছে না? আবার এখানে দেখেন, এখানে বেশ কয়েকটা বিজনেসের রিভিউ দেখাচ্ছে, এখানে ডিরেকশন দিচ্ছে, ওয়েবসাইট দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আলাদা, এবার এটা হচ্ছে আলাদা। তাহলে লোকাল এসইও জেনারেল এসইওর মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যখন কিওয়ার্ডের মধ্যে কোনো এরিয়া বা কোনো কান্ট্রিকে যুক্ত করে সার্চ করি, তখন সেটা হলো লোকাল এসইওর মধ্যে পড়ে যায়। আর কিওয়ার্ডের মধ্যে যদি কোনো টার্গেটেড কান্ট্রি বা এরিয়া না থাকে, তখনই সেটা জেনারেল কিওয়ার্ডের মধ্যে পড়ে যায় বা জেনারেল এসইওর মধ্যে পড়ে যায়। এখন এগুলোকে কী কী বলে সেটা একটু কথা বলি। এখানে কিন্তু 3টে রেজাল্ট আসে, মানে লোকাল এসইওর ক্ষেত্রে লোকাল এসইওর কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দেন বা লোকাল কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দেন, 3টে রেজাল্ট আসবে। তো এই বিষয়টাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট। এই ভিউটাকে বলা হয় বা এই অপশনটাকে বলা হয় বা এই রেজাল্টটাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট। ঠিক আছে, গুগলের ভাষায় এটাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট। আচ্ছা, নিচের দিকে এই যে sewa.xyz, এটা হলো বিজনেসের নাম। তারপরে যে লিঙ্কটা আছে সেটাকে কি বলে? ইউআরএল। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে মেটা টাইটেল। গুগল বলে টাইটেল, গুগল অ্যাডসে বলে টাইটেল, টাইটেলও তো না, হেডলাইন। আর গুগল এসইওর ভাষায় বলা হয় এটাকে মেটা টাইটেল। আর এই নিচের অংশটুকে বলা হয় মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আচ্ছা, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। আচ্ছা, আবার এখানে যে ওয়েবসাইটটা গুগলের একদম ফার্স্ট পেজে থাকে, সেটাকে বলা হয় টপ পেজ। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এসইও, এই যে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা এখানে আমরা সার্চ দিলাম, দেওয়ার পর আমরা বেশ কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছি। অ্যাড দেখা যাইতেছে না আপাতত, সবসময় অ্যাড চলে না, দেখায় না। ধরেন যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, কি ভাই অ্যাড তো এই দেখা যাইতেছে নিচে। আচ্ছা, আমরা এখানে একটা কি সার্ভিস, পেস্ট কন্ট্রোল সার্ভিস কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, দেওয়ার পর এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস বিডি এই ওয়েবসাইটটা যেটা আসছে, এটা কি ম্যানুয়ালি আসছে না?
এখানে যদি আমি ক্লিক করি তাহলে গুগল টাকা কাটবে না, এই ওয়েবসাইটে ওনাদের কাছ থেকে গুগল টাকা কাটবে না, কারণ এটা ম্যানুয়ালি আসছে। কিন্তু এটাও ম্যানুয়ালি আসছে, এটাও ম্যানুয়ালি আসছে, এটাও ম্যানুয়ালি আসছে, এটা ম্যানুয়ালি আসছে। আর এই অ্যাডটাতে যদি আমি ক্লিক করি তাহলে টাকা কাটবে না গুগল? যদি টাকা কাটবে, কারণ এটা হলো গুগল অ্যাডসের মাধ্যমে আসছে। এই যে এই অ্যাডটা যে আসছে বা এই যে ওয়েবসাইটটা যে গুগলের ফার্স্ট পেজে আসছে, এটা হলো একটা অ্যাডসের মাধ্যমে, গুগল অ্যাডসের মাধ্যমে সে ফার্স্ট পেজে আসছে। আর এই ওয়েবসাইটগুলো এসইওর মাধ্যমে আসছে। এখানে যদি কেউ ক্লিক করে টাকা দিবে না, মানে এই ওয়েবসাইটে ওনার গুগলকে টাকা দিতে হবে না। তাহলে লাভবান কোনটা? এসইওতে লাভবান না? আপনি যদি একটা ওয়েবসাইটকে যদি একটা ওয়েবসাইটের জন্য যদি গুগলের ফার্স্ট পেজে থেকে যদি লং টাইম ধরে যদি আমরা ট্রাফিক কালেক্ট করতে চাই, তাহলে এসইওর বিকল্প নেই। আর গুগল অ্যাডস হচ্ছে একটা টেম্পোরারি র্যাঙ্কিং, টেম্পোরারি, যতদিন চালাচ্ছেন ট্রাফিক আসতে আসতে চালা বন্ধ, ট্রাফিক বন্ধ। আর এসইও, আপনি যদি এসইও যদি আমরা কমপ্লিটলি করাতে পারি, একটা র্যাঙ্কিং যদি করাতে পারি, তাহলে তার র্যাঙ্কিংটা কিন্তু লাইফ টাইম ধরে থাকে। লাইফ টাইম বলা যাবে না, কারণ আপনিও এসইওর কাজ ওয়েবসাইটের জন্য বন্ধ করবেন, আস্তে আস্তে র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। কারণ একটা হোম পেজের মধ্যে গুগলের ফার্স্ট পেজে 10টা রেজাল্ট দেখায়, তাহলে 10টা মানে 10টা ওয়েবসাইট, তাহলে ওই কিওয়ার্ড দিয়ে আমরা যে কিওয়ার্ডে লিখে সার্চ দিই, কারণ ওই কিওয়ার্ড দিয়ে আরও বিজনেস ওয়েবসাইটগুলো আছে না, তারা তো আর বসে থাকে না, তারাও প্রতিনিয়ত তার ওয়েবসাইটের জন্য মার্কেটিং করে যায়। তো এই জন্য এসইও একবার করলে যে লাইফ টাইম পাওয়া যায় বিষয়টা তা না, বাস কন্টিনিউয়াসলি যদি ধরে রাখা যায় তাহলে এটার র্যাঙ্কিংটা অনেকটাই মানে বেটার র্যাঙ্কিং হয় এবং ট্রাফিকগুলো বেশি বেশি কালেক্ট করা যায়। কারণ এখানে আমরা বেশ কিছু ধরাবাঁধা কিওয়ার্ড দিছি, এই অ্যাডের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড দেওয়া আছে না, ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলেই শুধু এই অ্যাডটা দেখাবে। আর এসইওর মধ্যে আপনি একটা কিওয়ার্ড দিবেন, কিন্তু ওই ওয়েবসাইটের মধ্যে আরও ছোটো 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 কিওয়ার্ডে র্যাঙ্ক করে, তো যার কারণে কিওয়ার্ডগুলো অসংখ্য হয়ে যায় তখন। এই জন্য এসইওর পাওয়ারটা বেশি। তবে রাতারাতি যদি ট্রাফিক কালেক্ট করতে চাই গুগল থেকে, তাহলে গুগল অ্যাডস, আর কম খরচে বেশি সময় ধরে যদি ট্রাফিক কালেক্ট করতে চাই তাহলে এসইওর কোনো বিকল্প নেই। আচ্ছা, মোটামুটি আমরা একটু ধারণাটা নিলাম আর কি। চলেন আমরা ফাইনালি ইয়াহু, ভাগ্যে যে ওই নাট বল্টু লাগা আছে, যদি নাট বল্টু লাগা না থাকতো ল্যাপটপ ওটা পড়ে যেত। আচ্ছা, যাক, যা করে ভালো জন্য করে। এখন আমরা আরও একটা যদি কিওয়ার্ড লিখে সার্চ করি, দেখেন চেঞ্জিং হয়ে যাবে। রংপুর রায়ান্স, এটা একটা কিওয়ার্ড, তাই না? কারণ এটার পরিচিতি আছে। আচ্ছা, এখানে যখন আমি রংপুর রায়ান্স লিখে সার্চ দিলাম, তখন এখানে একটা রেজাল্ট চলে আসছে না, একটা ভিন্ন টাইপের, দেখেন। বাট যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ তখন কিন্তু এই রেজাল্টটা আসে না, বাট এখন কিন্তু এই রেজাল্ট আসছে। এইটাকে বলা হয় নলেজ গ্রাফ বা ওয়ান বক্স রেজাল্ট। এটাকে বলা হয় নলেজ গ্রাফ বা ওয়ান বক্স রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, এটার সুবিধা কি, এইটা কিভাবে আসছে, এটা কেন আসছে? এটা আসছে মূলত গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করার ফলে এই রেজাল্টটা দেখা যায়, এই নলেজ গ্রাফ রেজাল্ট। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা যদি আমরা ভেরিফাই করি তাহলে এই রেজাল্টটা দেখতে পাওয়া যায়। তো এটার কিন্তু পাওয়ার অনেক এই কারণে, কারণ প্রতিটা লোকাল বিজনেসের জন্য এই নলেজ গ্রাফ খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। বিষয়টা কীভাবে বা কেন? একটা লোকাল বিজনেস একটা লোকাল এরিয়া বা একটা কান্ট্রির উপরে তো নির্ভর করে নাকি? তাহলে একটা লোকাল এরিয়ার মধ্যে মানুষ কম বেশি ওই বিজনেস সম্পর্কে জানে না, যে ওই নামে একটা বিজনেস আছে রংপুরের মধ্যে, বড় বিজনেস। তাহলে এখন ওই বিজনেসে আমি যাব, ওই দোকানটা আজকে চালু আছে কি না, ফোন নাম্বার, জিমেল আমার দরকার। মানুষ কিন্তু গুগলের নাম লিখে সার্চ দিলে এই রেজাল্টটা দেখতে পাবে। আর তখন কিন্তু ওয়েবসাইট পাবে খুঁজে, এখান থেকে ডিরেকশনে ক্লিক করলে তখন দেখাবে যে ওই বিজনেসে লোকেশনে বা ওই বিজনেস শোরুমে তুমি কিভাবে যেতে পারো তোমার এই লোকেশন থেকে, সেটা কিন্তু গুগল ডিরেকশন দেবে যে এইদিকে এইভাবে ওই দোকানে যাওয়া যাবে। তো এখান থেকে কলও করা যাবে এবং রিভিউ দেখা যায় যে ওই বিজনেসের প্রিভিয়াস কাস্টমারের ফিডব্যাক কী, সেটাও কিন্তু এখানে দেখা যায়। তো লোকাল বিজনেসের এটা আমরা এক প্রকার প্রাণ বলতে পারি, কারণ এটা অনেকটাই নির্ভর করে একটা লোকাল বিজনেসকে গ্রো করার জন্য। আচ্ছা,
এখন তাহলে আমরা প্রিভিয়াস এখানে কথা বলে আসলাম যে এসিও দুই প্রকার, একটা হলো জেনারেল এসিও আর একটা হচ্ছে লোকাল এসিও। তাহলে আমরা শিখবো কোনটা? হ্যাঁ, দুইটা শিখবো তাই না? আচ্ছা, একটু আমরা কোনটা শিখবো সেটা একটু কথা বলে নিই। তাহলে জেনারেল এসিও হলো কি ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন নাকি, কারণ কিওয়ার্ড তো ওয়ার্ল্ড ওয়াইড। আর লোকাল এসিওর জন্য হচ্ছে কি কিওয়ার্ডটা হচ্ছে একটা এরিয়া বা একটা কান্ট্রিকে কেন্দ্র করে, মাল্টিপল তো না, একটা অথবা একটা এরিয়া। তাহলে যেহেতু জেনারেল এসিও যদি ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন, তাহলে এটার কাজও বেশি করতে হয়। আর লোকাল এসিওর কিওয়ার্ড যেহেতু কম্পিটিশন কম থাকে, এটার কাজ অল্প, তাই না, কাজ কম করতে হয়। আমরা শিখবো তাহলে কোনটা, সেটা হলো জেনারেল এসিও ওই কিওয়ার্ড ওই ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করবে যাদের এজেন্সি বেস টিম আছে। আর আপনারা তো সকলেই সিঙ্গেল পার্সন নাকি, সিঙ্গেল পার্সন না ভাই? আপনাদের জন্য সবথেকে ভালো হবে লোকাল এসিও করা। লোকাল এসিও যদি করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান গুগলে, মিনিমাম 5 মাস থেকে 6 মাস লাগবে। একটা ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করাইতেও যদি লোকাল কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক করাইতে 5 থেকে 6 মাস লাগে, তাহলে জেনারেল এসিওর কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে কতদিন লাগতে পারে? হ্যাঁ, অনেকদিন সময় লাগবে না? আবার যদি একাই হয় তাহলে তো, হ্যাঁ কি হবো? আপনারা হাসতেছেন কেন? বুঝি না। আচ্ছা আচ্ছা, তাহলে জেনারেল এসির কিওয়ার্ডের কম্পিটিশন বেশি। এই 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 কাজটা বা এই এসিওটা কারা করবে যাদের এজেন্সি আছে। লোকাল এসিওর কাজটা কারা করবে যারা সিঙ্গেল বেস পারসন। কারণ সিঙ্গেল বেস পারসন যদি একজন ব্যক্তি একটা লোকাল এসিওর কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটকে যদি র্যাঙ্কিং করায়, মিনিমাম 5 মাস থেকে 6 মাস লাগে। আর জেনারেল এসিওর তো আপনি তো গ্যারান্টি দিতে পারবেন না, কতদিন লাগবে তার তো কোনো হিসাবে নেই। যেহেতু আপনি এবার একাই, তাতে ওটা পরিচালনা করা আরও কঠিন। তাহলে কোনটা ভালো হচ্ছে, জেনারেল না লোকাল? অবশ্যই লোকাল ভালো হচ্ছে না? তবে লোকাল এসিও জেনারেল এসিওর মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু কিওয়ার্ডে। কিওয়ার্ডে আপনি এরিয়া দিলেন, একটা কিওয়ার্ড এরিয়া দিচ্ছেন, আর একটা কিওয়ার্ড এরিয়া দিচ্ছেন না, কিন্তু নিয়মকানুন সব এক। হ্যাঁ, এটা শিখলে ওটা হচ্ছে। যে ব্যক্তি লোকাল এসে পারবে সেই জেনারেল এসে পারবে, কিন্তু সময় লাগে বেশি, কাজ করতে হবে বেশি। এই পার্থক্য শুধু এখানে। এসিও একই, মানে একইভাবে লোকাল এসিও একটা ওয়েবসাইটে যেভাবে এসিও করবেন গুগলের নিয়ম মেনে, একই প্রক্রিয়ায় জেনারেল এসিওর জন্য করতে হবে। যদি সময় লাগে বেশি, এটা একটু সময় কম লাগবে, কারণ কম্পিটিশন কম, ওটা কম্পিটিশন বেশি। এই হলো পার্থক্য। আচ্ছা, আর একটা পার্থক্য হচ্ছে জেনারেল এসিওতে এই নলেজ গ্রাফের প্রয়োজন নাই। তার মানে যদি প্রয়োজন নাই তাহলে গুগলে বিজনেস করতে হবে না। আর যদি লোকাল এসিও করেন তাহলে এই নলেজ গ্রাফের প্রয়োজন আছে, তাহলে গুগলে বিজনেস করতে হবে। এই জায়গায় শুধু পার্থক্য, এই জায়গায়। আর কিওয়ার্ডের মধ্যে এরিয়াল নাম থাকবে আর একটা থাকবে না, বাকি প্রক্রিয়াগুলো সেম থাকবে। ওটার জন্য ওয়ান পেজ করতে হবে, টেকনিক্যাল করতে হবে, অফ পেজ করতে হবে। এটার জন্য ওয়ান পেজ করতে হবে, অফ পেজ করতে হবে, টেকনিক্যাল করতে হবে। শুধু এটাতে কম করতে হবে, ওটাতে বেশি করতে হবে, এই। এবং জেনারেল এসিও না করার আরও বেশ কিছু রিজন আছে। সেটা হলো, এক, সময় অনেক বেশি লাগবে, আপনি একাই করতে পারবেন না। যদিও বা করতে পারবেন, অতদিন ক্লায়েন্ট আপনাকে সময় দিবে না। একটা ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করাতে আপনি 1 বছর নেন, তাহলে তার ট্রাফিক আসবে কবে ভাই? অতদিন তার ধৈর্য থাকবে ক্লায়েন্টের। আর একটা এই লোকাল এসিওর প্রজেক্টগুলো মান্থলি বেসিসে হয়, মান্থলি চুক্তিতে। যে ধরেন যে একটা আপনি ধরেন যে এসিও নিয়ে কাজ করলেন, মানে তোমার লোকাল এসিও নিয়ে কাজ করলেন, আপনি অ্যাজ এ এসিও এক্সপার্ট, আমরা যখন ক্লাসগুলো করবো তখন বুঝতে পারবো যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে কি না, মানে র্যাঙ্ক করাতে পারবো কি না, এটা আমরা বুঝতে পারবো, আমরা দেখবো সেটা। ধরেন যে কিওয়ার্ডের কম্পিটিশন, ধরেন আপনি বুঝে গেলেন মাঝামাঝি টাইপের কম্পিটিশন আছে, মিনিমাম সময় লাগতে পারে 4 থেকে 5 মাস। আমি এমনও ওয়েবসাইটে কাজ করছি, মাত্র 1 মাস কাজ করে গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসছি, কিন্তু তার কাছে ডলার নিচ্ছি $500। আমার ফাইবারের প্রথম মানে এসিওর ক্লায়েন্টের কাজ আমার হয়েছে, কিন্তু ওই ক্লায়েন্টটা ফাইবার থেকে না, আউট মার্কেট প্লেস থেকে। আমাকে আমি মানে বলছিলাম নাকি জানি না, আমাকে এক ভদ্রলোক ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের কাজ করতে দিয়েছিল, একদম প্রথম দিকের সময়, একদম শুরুর দিকের সময়। তখন লেভেল 1 সেলারও হয়নি, মানে $300-400 ইনকাম করিনি তার আগের সময়গুলো। এটাতে
ও আমাকে তার ক্লায়েন্টের ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের কাজ করে বহুত কাজ আসি জমা হয়ে গেছে, অতগুলো ফেসবুক আইডিও নেই তার, আর অতগুলো কাজ সামাল দেওয়া তার পক্ষে কষ্টকর। সে আমাকে বললো, একটা অফার দিল যে ফরাদ ভাই আপনি একটা কাজ করেন না, আমাকে 1 মিলিয়ন করে প্রমোশন করে দেবেন, আমি 200 কি 300 টাকা করে দেবো। এক্স্যাক্টলি মনে নেই যে 200 দেবেন না 300 দেবেন, এটা মনে নেই। তো এইরকম একটা বাজেট। তো প্রথম দিকে তো এইটাও পাওয়া তো অনেক ভালো একটা দিক না, করি সময় যত আছে করি। এই কাজটাও আমাকে করতে দিল, আমি মনে হয় 4 মিলিয়ন কি 6 মিলিয়ন এরকম করে দিয়েছিলাম। তো ও ক্লায়েন্টের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আমাকে সহ দিচ্ছে, কারণ মার্কেটিং করতে হবে। এখন আমি আবার ওকে ওই ক্লায়েন্টের ফেসবুক পেজে মেসেজ দিছি, এসইওর অফার করছি তাকে, যে এসইও করলে এই বেনিফিটগুলো তোমার ওয়েবসাইটে হবে, তুমি দীর্ঘদিন সময় ধরে তুমি ট্রাফিক পাবা। আমি এবার আমার ফেসবুক আইডি দিয়ে মেসেজ দিই, দিছি হলো আর একজনের ফেসবুক আইডিতে, কারণ ফেসবুক ফ্রি মার্কেটিং করতে অনেকগুলো আইডি লাগে না। আমি এবার এক মেসেজ দিছি আমার এক মামার আইডি থেকে, কারণ আমি যদি আমার আইডি থেকে মেসেজ দিই তাহলে হয়তো ওই বায়ার ওই ভাইকে বলতে পারে যে তোমার বাংলাদেশি এক ভাই আমাকে মেসেজ করছে, তখন যদি দেখে ফিরে আমার আইডি, তখন তো শেষ। এটা একটা রিস্ক হয়ে যায়। আমি আমার চালাকি করে মামার আইডি দিয়ে মেসেজ দিয়ে ক্লায়েন্টও ফি রিফ্লেক্টিভলি করলো, ক্লায়েন্টকে সুন্দর করে পড়ায়া এসইওর কাজ নিয়ে নিলাম। তো ওইটাই ছিল আমার প্রথম এসইওর কাজ। তারপরে আর এসইওর কাজ আমি করি নাই। কেন করিনি সেটা একটু বলি, কারণ এগুলো জানা দরকার আর কি। যে তার লোকাল বিজনেস, ইউএসের মধ্যে লোকাল বিজনেস, সে হচ্ছে বিজনেসটার নাম এই মুহূর্তে মনে কি প্রিপ গেট টু প্রিপ না এই ধরনের নাম হতে হয়। আমি ওদের কাজ হলো মালগুলো একটা ডেলিভারি ভ্যানে তোলা, এখানে এই সার্ভিসে দেয়, মালগুলো কার্টুন ধরে আপনার ওই ডেলিভারি গাড়ি তুলে দেবে, এই সার্ভিসটা তারা দেয়। তো আমি যদি একটু মনে হয় এই টাইপের কি প্রিপ যেন সামনে একটু লাগাতে হয় আর কি, এটা মনে পড়তেছে না। পাইতেছি না। তো ওই পরে ওই আমাকে কাজ দিয়ে দিল, ওই ওয়েবসাইটের কাজ দিয়ে দিল। ও মানে চুক্তি হলো কি মান্থলি, প্রথমে আমি ওকে বলছিলাম, ও আমাকে বলছিল ঠিক আছে, যেহেতু এটা একটা মান্থলি বেসিসে প্রজেক্টের কাজ হবে, কারণ এসইওর আমি তো এটা কমপ্লিটলি তখন আমি জানি যে একটা ওয়েবসাইটকে আপনি 1 মাসে র্যাঙ্ক করাতে পারার সম্ভাবনা খুবই কম, যেহেতু লোকাল এসইও মিনিমাম 6 মাসের মধ্যে চলে আসে, মানে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে র্যাঙ্ক করানো যায় একটা লোকাল এসইওকে। তাহলে আমি ধরছিলাম যে তার জন্য যদি 5 মাসও যদি আমি করি তাহলে প্রতি মাস $150, মানে আমি দিয়েছিলাম হলো আপনার ক্লায়েন্ট বলছিল $175 করে দিবে প্রতি মাস। এখন 4 মাস লাগুক 5 মাস লাগুক সে আমাকে দিবে প্রতি মাস, সেভাবে দিবে। পরে $175 কাজটা ফিক্সড হয়, যে প্রতি মাস 175 করে। তো 1 মাস আমি কাজ করছিলাম শুধু খালি। তো কাজ করতে যে সমস্যাটা হয়েছিল সেটা একটু যদি বলি, যখন আমি এসইও শিখি, আমি কিন্তু এসইও শিখছি 2 থেকে 3 জায়গায়। তো এসইও শিখতে যেই আমার একটাতে মানে একজনের কাছে গেছে 15,000, একজনের কাছে গেছে 5,000, আর একজনের কাছে গেছে 6,000, এইভাবে আমার টাকা খরচ হয়েছিল। তো 3টা কোর্স করাতে এসইওর বিষয়গুলো খুঁটিনাটি আমগুলো আমার কাভার মানে হয়ে গেছিলো আর কি, যে কতদিন লাগতে পারে, কীভাবে কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে, কোথায় কী করতে হবে, এগুলো আমার ক্লিয়ার ছিল। কিন্তু সমস্যা ছিল একটাই, আমার ওয়েবসাইট ছিল না। আমি যে কোর্স করছিলাম আমার ওয়েবসাইট ছিল না, আর ওয়েবসাইট না থাকাতে আমার ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিসও আমি করি নাই। মানে একটা ওয়েবসাইটকে আপনি চেঞ্জিং করবেন, সেটা যদি আপনি আগে থেকে যদি আপনি প্র্যাকটিস না করেন যে কীভাবে চেঞ্জিং করা যায়, কীভাবে কী করতে হয়, একটা ক্লায়েন্টের ওয়েবসাইট পেলেই কি আপনি সেটা পারবেন ভাই? মানে এটা মুশকিল, মানে এটা মারাত্মক মুশকিল বিষয়। তো ইমেজ এসইও করতে যে তার ইমেজ একটা আমি ডাউনলোড করে আমি এসইও করে আবার আপলোড করবো। আমি মনে করছিলাম যে যেহেতু ইমেজ এসইও করতে হবে, ডাউনলোড করে এসইও করে আমি আবার আপলোড করব। কিন্তু যখন আমি ডাউনলোড করে ডিলিট করে দিলাম, আগেরটা যেটা আছে সেটা ডিলিট করতে হবে না, ডিলিট করে তারপর নতুন করে আপলোড করবো আমি। যখনই ডিলিট মারি দিয়েছি তখন ওয়েবসাইট এসে এলোমেলো, বুঝতে পারছেন? ওয়েবসাইট হয়ে গেলো এলোমেলো, আর ওয়েবসাইট ঠিক করতে পারতেছি না।
তখন রংপুরের এক ভাইয়ের সাথে আমার নাম হলো রেজা খান, উনি এসিও নিয়েই কাজ করে, এখনও কাজ করে, খুব ভালো পরিমাণে কাজ করে। এখন ওনার মান্থলি প্রায় না হলেও প্রতি মাস 2500 থেকে $3000 ইনকাম করে, শুধু এসিও করে, শুধু অন পেজ আর টেকনিক্যাল এই সার্ভিসটাই শুধু উনি দেয়। মাঝে মধ্যেই দেখা হয় ওই ট্রাক স্ট্যান্ডে দেখবেন যে মাঝে মধ্যে আপনি আপনি ছিলেন একদিন সন্ধ্যার সময়, আমি দেখলাম যে আপনি ওই যে আমাদের কিন্তু ওইখানে দেয়, দেখবেন যে 10-12 জন মাঝে মাঝে কিন্তু আসে, আপনি তাতে দেখলাম যে আপনি মানে ওই দিন ছিলেন আর কি, চাটা খাইলেন ওইখানে। তো সন্ধ্যার সময় মাঝে মাঝে ওরা আসে, মাঝে মাঝে দেখা হয়। আমি ওদের সাথে মিশি না, কারণ হচ্ছে বেশ কিছু রিজন আছে, তো ওরা যে লাইনে চলে আমি সেই লাইনে চলি না, এটাই হলো মূল পার্থক্য। তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, তো এখনও ওই কাজগুলো করতেছে। তো তখন উনি আমাকে ওই ক্লায়েন্টের ওই কাজটাতে হেল্প করে, উনি আবার আগে থেকে কাজ করে, তো তখন ওই ক্লায়েন্টের ওই বিষয়গুলো উনি চেঞ্জিংটা ভালোভাবে জানে, পরে উনি সমাধান করে দিল। এই জন্য বিষয়টা হচ্ছে এসিও এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি আপনার শেখার সময় থেকে যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে এটা আপনি A to Z কখনোই শিখতে পারবেন। শুধু আমি যেটা বলবো সেটা আপনি দেখে যাবেন, আর ক্লায়েন্টে যখনই কাজ পাবেন তখনই আপনারও এলোমেলো হয়ে যাবে। আর তারপরে হচ্ছে এসিও কেন আমি আর পরে এসিওর ফিল্ডে থাকি নাই, আর তারপরের কারণ হচ্ছে যে এসিও একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে 5 মাস 6 মাস, যদি পাবেন লোকাল এসিও করলে 5 মাস 6 মাস 3 মাস 4 মাস লাগে, অত দিন ধরে ক্লায়েন্টরা বাজেট দিতে চায় না। যেমন এই ক্লায়েন্ট তোমার $175 করে দিছে, অনেক ক্লায়েন্ট দিবে না, বলবে যে $200 দেবো, যতদিন লাগে তোমার কাজ করতে হবে। তো এই চুক্তিতে আসলে যাওয়া সম্ভব হয় না, মান্থলি বেসিসে তারা পেমেন্ট দিতে চায় না। আর যেহেতু এখানে কতদিন সময় লাগতে পারে এটার কোনো রেজাল্ট আমরা দিতে পারি না, যে স্পেসিফিকলি বলতে পারি না যে অতদিন লাগতে পারে। এখন ক্লায়েন্ট আপনি একটা ক্লায়েন্টকে কাজ পাওয়ার আশায় আপনি বলে দিলেন যে তোমাকে আমি র্যাঙ্কিং করাই দেবো, 6 মাস লাগবে, তুমি 6 মাসে আমাকে প্রতি মাসে $200 করে দাও। ক্লায়েন্টও প্রতি মাসে $200 করে দিয়ে দিল, 6 মাসের মাথায় যে আর এখনও র্যাঙ্ক হচ্ছে না, কারণ আপনার থেকে আপনার কম্পিটিশন, মানে আপনি কাজে ঠিকই করতেছেন কিন্তু আপনার তবুও র্যাঙ্কে আসতেছে না। ধরেন নতুন ওয়েবসাইট র্যাঙ্কে আসতেছে, আমার বেশি সময় লাগবে, কী কম্পিটিশন হাই, তখন কিন্তু এই যে ক্লায়েন্টের সাথে দুই কথা হয়ে যায়, তখন মূলত এই ঝামেলাগুলো হয়ে যায়, ক্লায়েন্ট রিফান্ড চায়, অনেক ঝামেলাগুলো হয়। এই যে আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে হাই কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে বসে থাকবে, কিওয়ার্ডের কম্পিটিশন অনেক হাই, আপনাকে র্যাঙ্ক করে দিতে হবে, তখন আপনি কিওয়ার্ড দেখেই তো বলবেন যে বাবা এটা তো আমি পারবো না, তো ক্লায়েন্ট চলে যায়। তো এগুলো রিজন থাকে যে এমনিতে তো আমাদের কাছে ক্লায়েন্টই আসে কম, এটা মার্কেট প্লেসে বলেন ক্লায়েন্ট কম আসে না, তার মধ্যে যদি আবার ক্লায়েন্ট চলে যায়, যদি আমরা কাজ না করতে পারাতে যদি চলে যায়, তাহলে তো আরও হতাশ। এই জন্য পরে আমার এই এসিও থেকে আমি আস্তে আস্তে ব্যাক হয়ে চলে এসে অন পেজ এবং টেকনিক্যাল করতাম, শুধু অন পেজ আর টেকনিক্যাল। কারণ অন পেজ আর টেকনিক্যালে কোনো গ্যারান্টিযুক্ত কোনো কিছু নাই, কোনো প্যারা নাই। আপনি ভিতরে কাজ করলেন, ওয়েবসাইটের ভিতরে কাজ করে দিয়ে দিলেন, এখন ক্লায়েন্ট র্যাঙ্ক করাবে না করাবে সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনাদের আমি একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা দেখলে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনাদের কোন স্কিল নিয়ে, মানে কোন যে স্কিলগুলো নিয়ে আমরা তো সেগুলো শিখলামই, এগুলোর মধ্যে কোন বিষয়গুলো শিখে আপনাকে মার্কেট প্লেসের বাইরে যাওয়া উচিত, তাহলে আপনাদের ধারণাটা A to Z হয়ে যাবে। যে কাজটাই আপনার আউটার মার্কেট প্লেসে করেন না কেন, এমনভাবে কাজ শিখতে হবে বা এমন কাজটাই শিখতে হবে যে কাজের রিলেটেড, মানে যে কাজের উপর একটা বায়ার আসলে ওকে আরও একটা সার্ভিস দেওয়া যায়। যেমন ফেসবুক অ্যাডসের উপর যদি আপনার কাছে একটা বায়ার আসে, তাহলে ওয়েবসাইট নিয়ে আসছে না, সেই ওয়েবসাইটে যদি এসিও করা না থাকে, তাহলে আপনি এসিও করে দিতে পারবেন, অন পেজ এসিওটা করে দিতে পারবেন, তাহলে অন পেজ এসিওর জন্য তার কাছ থেকে আপনি আলাদা টাকা পাচ্ছেন। বাট আপনি যদি শুধুমাত্র যদি আপনি এসিও নিয়েই কাজ করেন, ধরেন অন পেজ এসিও নিয়ে কাজ করবেন, কিন্তু ক্লায়েন্ট অন পেজ এসিওর ক্লায়েন্ট বা এসিওর ক্লায়েন্ট তারা তো ফেসবুকে দিতে চায় না, তারা চায় লং টাইম ধরে গুগলে থাকার জন্য তো আসছে এসিওতে, তারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডসে কনভার্ট হবে না। বাট আপনি যদি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস দেন, তখন তাদেরকে বুঝায় আপনি এসিওর কাজটা নিতে পারেন। এই হলো সিস্টেম। আবার যদি শুধু ইউটিউব এসিওর কাজ করেন বা শুধু ইউটিউবের কাজ করেন, তখন আর আপনি ফেসবুক অ্যাডসের কাজ নিতে পারবেন না, গুগল অ্যাডসের কাজও নিতে পারবেন না, ওই এসিও করেই আপনার কাজ শেষ। ভিডিও হচ্ছে
এই ভিডিওটা আজকেই দেখবেন রাতে, যে ভিডিওটা দিচ্ছি। কি রে ভাই, হুশ। সতেরো না ভাই? ও এটা আলাদা একটা গ্রুপ। পাইছেন দেখি, দেখেন তো, পাইছেন না? এইটা দেখবেন যে হাউ টু সিলেক্ট স্কিল ফর ফ্রিল্যান্সিং জার্নি, খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকলো আর কি। তাহলে আমরা কী নিয়ে আগাবো? লোকাল এসিও নিয়ে আগাবো নাকি? তাহলে আমাদের কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে যে কোন বিষয়টা নিয়ে আমাদের লোকাল এসিও নিয়ে ভালো হবে না জেনারেল এসিও নিয়ে ভালো হবে, এসিওটা কী, এসিওটা কীভাবে কাজ করে, মোটামুটি তো কিছু জানলাম নাকি? আগামী ক্লাসে দেখবো আমাদের এসিওর সেকেন্ড ক্লাস। আগামী ক্লাসে কথা হবে যে লোকাল এসিও ওয়ার্কিং স্টার্ট বিফোর রিকোয়ারমেন্ট নিডেড, কী কী ক্লায়েন্টের কাছ থেকে নেব এবং র্যাঙ্কিং ফ্যাক্টর কী, সেগুলো আমরা আগামী ক্লাসে কথা বলবো। তারপরে ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা হবে। আর আগামী ক্লাসের পর তারপরের ক্লাসে আমরা ফাইবারের ভিডিওগুলো আপনারা পাবেন, কারণ আমাদের কোর্স চলাকালীন সময়ে শেষ হওয়ার আগে আগেই আপনারা এগুলো ক্রিয়েট করে ফেলতে হবে। ফাইবার এখন ক্রিয়েট, সেট আপ, গিগ দেয়, গিগ অপটিমাইজেশন সব দিতে হবে, জানো আপনারা কোর্স শেষে যেয়ে আর আপনাদের টেনশন না থাকে যে এখনও অ্যাকাউন্টে ক্রিয়েট সেট আপ করতে পারলাম না। মানে আমাদের যেটা হয়, আমাদের কোর্স শেষের আগেই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, গিগ অপটিমাইজেশন, গিগ রিসার্চ যা ভিডিওগুলো আছে এগুলো আমাদের করা আছে, সেগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে সবগুলোই। এখানে আমরা দেখাই না এই কারণে যে একটা নেট দিয়ে এবং একটা পিসি বা একটা ল্যাপটপ দিয়ে ফাইবার অ্যাকাউন্ট একটাই হয় নিয়ম। আমরা এই ল্যাপটপে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, এই ইন্টারনেট দিয়ে হয়ে গেছে, তো যার কারণে আমরা প্রতিটা ব্যাচে আমাদের দেখানোর কোনো সুযোগই নেই। এই জন্য আমাদের ভিডিও করা আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। দেন আপনারা ভিডিওগুলো দেখে দেখে আপনারা সেট আপ দেবেন এবং আমাকে এনে চেক করাবেন। এভাবে করতে করতেই আমাদের এই ক্লাসও হবে, এদিকে আমাদের এটাও সেট আপ হয়ে যাবে। সেরকম হলে আজকে রাতে দিয়ে দেবো, একটু আগায় না দিয়ে দেবো এখন। আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যেগুলো আছে সেগুলো তো সেট আপ দিয়ে দিয়েছেন, আবার কি আছে? এই হ্যাঁ, আচ্ছা লিঙ্কডিনে সাসপেন্ড হয়েছে, লিঙ্কডিনকে ব্যাগ আনা যাবে, কিন্তু বাকিগুলো করলে তো আর হবে না, ওগুলো গ্রো করতেছেন, গ্রো করতে হবে। আপনি করতেছেন না, এলে কবে করবো? এলে তো আমি তো অনেক আগে এই কথাটা বলছি, এতদিন তো আপনাদের প্রতিটা প্রোফাইলে 500 প্লাস বা 1000 প্লাস আপনাদের দরকার, মানে টার্গেটেড অডিয়েন্স বা ক্লায়েন্ট আছে আপনাদের তো
তোমার প্রোফাইলে অ্যাড করা দরকার ছিল। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আউটডোর মার্কেট প্লেসের আমাদের ক্লায়েন্ট কে, তাদেরকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি ভালোভাবে, ওদেরকে যদি আমাদের প্রোফাইলের মধ্যে আমরা অ্যাড করি বা অ্যাড যদি তাদেরকে আমরা করাতে পারি, আমরা যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করলে সকলে দেখে না, দেখে কি না, আমাদের ফ্রেন্ড সার্কেলটা দেখে না, দেখে তো বলে বন্ধু সবই ভালো হয়েছে, লাইক কমেন্ট দেখে। তা আপনি যদি আপনার ওই প্রোফাইলটাতে আপনি যদি আমার দেওয়া পোর্টফোলিওগুলো যদি আপনি শেয়ার করেন, তাহলে ওগুলো ক্লায়েন্টের কাছে যাবে না? তাহলে ওখান থেকে আপনার যদি একটা প্রোফাইলে যদি 2000 ফ্রেন্ড থাকে, একটা ফেসবুকে, একটা ইনস্টাগ্রামে বা একটা টুইটারে, সবগুলো যদি 2000 করে থাকে, তাহলে আপনি যদি ফেসবুক অ্যাডসের উপর একটা যদি পোস্ট করেন, ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, এটা করলে একটা বিজনেসের কী হয়, এগুলো সব কিছু আমি দিয়ে দেবো, সেগুলো যদি আপনি পোস্ট করেন, ওই 2000 ফ্রেন্ড লিস্টের মধ্যে যদি একটা বিজনেস ওনার থাকে, তার কি সে যদি আপনার পোস্টটা দেখে, সে তো নিজে থেকে আপনাকে মেসেজ দেবে যে আমি মাত্র কিছুদিন আগে একটা নতুন ওয়েবসাইট হয়েছে, নতুন প্রোডাক্ট আমি অ্যাড করলাম, আমার তো এখন ক্যাম্পেইন করা দরকার। তা আমার প্রোফাইলে যদি একজন থাকে, তাহলে আমি অন্যজনের কাছে কেন যাব? এই যে হয়ে গেল। এগুলো তো আমাদের কোর্স শেষ হওয়ার আগে এগুলো করে ফেলতে হবে। গুরুত্ব দেন, গুরুত্ব